আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। অনির্বাণ কখনো তার বাবার কথা উল্লেখ করত না, যেন সে তার বাবাকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিল। দাসেন আমার দিকে তাকালেন। মিসেস রায়, আমি মনে করি অনির্বাণ একটি গভীর মানসিক আঘাত থেকে ভুগছে। এটি কেবল ইলেকট্রা কমপ্লেক্স নয়, কিছু অন্য জটিলতা আছে কি? কী ধরনের জটিলতা? আমি ভয়ে জিজ্ঞাসা করলাম। আমাকে আরও কিছু সেশন নিতে হবে, তিনি বললেন। আপনি কি আমাকে অনির্বাণের বাবার মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলতে পারেন? আমি গলা খাকারি দিলাম। তিনি একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রায় 10 বছর আগে। ও, অনির্বাণ তখন কত বছরের ছিল? সে তখন 19 বছরের ছিল। দাসেন ভ্রু কুঁচকালেন। কিন্তু আপনি তো বলেছিলেন অনির্বাণ এখন 19 বছরের? ও, আমার মুখ শুকিয়ে গেল। ও না, আমি ভুল করেছি। সে তখন 9 বছরের ছিল। দাসেন আমার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালেন, কিন্তু কিছু বললেন না। আচ্ছা, মিসেস রায়, অনির্বাণকে আগামীকাল আবার নিয়ে আসবেন। আমি আরও কিছু পরীক্ষা করতে চাই। ঘরে ফিরে সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। আমার মনে হচ্ছিল কিছু একটা ভীষণ ভুল হয়ে গেছে। দাসেন কিছু বুঝতে শুরু করেছেন। আমার হিসাবের ভুল তিনি ধরে ফেলেছেন। এবার যদি তিনি আরও গভীরে তদন্ত করেন? আমার চিন্তা ভঙ্গ হল যখন আমি শুনলাম অনির্বাণ আমার ঘরের দরজায় নক করছে। মা, তুমি ঘুমিয়ে পড়েছ? সে ফিসফিস করে জিজ্ঞাসা করল। না, এসো, আমি বললাম। সে ধীরে ধীরে ঘরে ঢুকল। মা, আমি কি তোমার পাশে বসতে পারি? আমি কাঁপা হাতে বিছানার পাশে জায়গা করে দিলাম। অনির্বাণ এসে বসল। আমার দিকে তাকিয়ে, মা, ওই ডাক্তারবাবু কি আমাকে পাগল মনে করেন? আমি শক্ত হয়ে গেলাম। না, তিনি শুধু তোমাকে সাহায্য করতে চান। কিন্তু আমি তো ঠিক আছি, অনির্বাণ বলল। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি জানি, কিন্তু তোমার ভালোবাসা এটা একটু অন্য রকম। কেন? অনির্বাণ জিজ্ঞাসা করল। বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি এখন এই বাড়ির পুরুষ। আমি অনির্বাণের হাত ধরলাম। হ্যাঁ, তুমি এই বাড়ির পুরুষ, কিন্তু তুমি আমার ছেলে, আমার জীবন সঙ্গী নাও। আমি কিন্তু সবকিছু পারি, মা। অনির্বাণ অদ্ভুত দৃষ্টিতে তাকাল, এমনকি যা বাবাও পারতেন না। আগে আমি তটস্থ হয়ে গেলাম। কি বলছো তুমি? আমি জানি বাবা তোমাকে ঠিকমতো দেখতেন না, অনির্বাণ বলল। তিনি তোমাকে মারতেন না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তোমাকে কে বলেছে এসব? তুমি চিৎকার করতে, আমি শুনতাম। অনির্বাণের চোখে পানি জমা হলো। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, মা। আমি সবসময় তোমাকে বাঁচাতে চেয়েছি। সেই মুহূর্তে আমার মনে হলো 10 বছর আগের সেই রাতের কথা। অনির্বাণের বাবা সেদিন খুব রেগেছিলেন। তিনি আমাকে মারছিলেন। অনির্বাণ ভয়ে কাঁপছিল। আমি চিৎকার করছিলাম। তারপর আমি চোখ বন্ধ করলাম। অনির্বাণ, সেই রাতে কি হয়েছিল? অনির্বাণ কাঁপতে শুরু করল। তুমি আমাকে কথা দিয়েছিলে, আমরা কখনো সেই রাতের কথা বলবো না। আমাকে বল। আমার কণ্ঠ কঠিন হয়ে এলো। বাবা তোমাকে মারছিলেন। আমি রান্নাঘর থেকে বড়ছুরিটা নিয়ে এসেছিলাম। অনির্বাণ কাঁদতে শুরু করল। আমি শুধু তাকে ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে ধাক্কা দিলেন। আমি পড়ে গেলাম। আর ছুরিটা আমার সারা শরীর তুলতে লাগল। 10 বছর ধরে আমরা এই সত্যকে লুকিয়ে রেখেছি। অনির্বাণ তার বাবাকে মেরে ফেলেছিল, একটি দুর্ঘটনায়, আমাকে বাঁচাতে গিয়ে। আমি জানি, মা, আমি অন্যায় করেছি। অনির্বাণ ফুঁকিয়ে উঠল।
কিন্তু আমি তোমাকে হারাতে পারতাম না। বাবা তোমাকে মেরে ফেলতেন একদিন। অনির্বাণ, শোনো। আমি সন্তর্কণে বললাম, আমরা কি করেছি তা ঠিক ছিল না। পুলিশের রিপোর্ট করা উচিত ছিল। তাহলে আমাকে জেলে যেতে হতো মা। অনির্বাণ চিৎকার করে উঠল। তাই তুমি বলেছিলে এটা একটি দুর্ঘটনা ছিল, সড়ক দুর্ঘটনা। আমরা লাশ লুকিয়েছিলাম। কে? অনির্বাণ, চুপ করো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এসব কথা কারো শোনা উচিত নয়, কিন্তু ডাক্তারবাবু আমাকে প্রশ্ন করেছেন বাবার বিষয়ে। অনির্বাণ কাঁপাতে কাঁপতে বলল, তিনি যদি জানতে পারেন? আমার মাথায় একটি চিন্তা খেলে গেল। নিশ্চিন্ত থাকো, আমি ব্যবস্থা নেব। সেই রাতে আমি আবার ঘুমাতে পারলাম না। ভোর হতে না হতেই আমি অনির্বাণকে নিয়ে বাড়ি ছেড়ে দিলাম। আমাদের সাথে কিছু টাকা, জামা কাপড় আর একটি লাইসেন্সধারী পিস্তল। অনির্বাণের বাবার। কোথায় যাচ্ছি জানতাম না, শুধু জানতাম আমাদের চলে যেতে হবে। দাসেন খুব বেশি জেনে ফেলেছেন। বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে একটি হোটেলে আশ্রয় নিলাম। আমি অনির্বাণকে শান্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু সে ক্রমশ উত্তেজিত হয়ে উঠছিল। মা, আমরা কেন পালাচ্ছি? আমরা কি আবার কোথাও নতুন জীবন শুরু করতে পারবো না? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, অবশ্যই পারব। আমি মিথ্যা আশ্বাস দিলাম। আমি বসকে ফোন করব, আমরা ছুটিতে যাচ্ছি বলবো। আর ডাক্তারবাবু, তিনি যদি পুলিশকে বলেন? আমি দীর্ঘশ্বাস ফেললাম। ওনাকে আমি সামলাবো। আমি দাসেনকে ফোন করলাম। ডাক্তারবাবু, আমি দুঃখিত, আমরা আজ আসতে পারব না। অনির্বাণ অসুস্থ। মিসেস রায়, আমি চিন্তিত। দাসেন বললেন, অনির্বাণের অবস্থা আমার ভালো লাগছে না। আমাকে আপনার ঠিকানা দিন, আমি আপনাদের ওখানে যাব। না, দরকার নেই। আমি তাড়াহুড়ো করে বললাম, আমরা ভালো আছি। মিসেস রায়, আমি মনে করি আমাদের পুলিশের সাহায্য নেওয়া উচিত। দাসেন গম্ভীর কণ্ঠে বললেন, আপনার ছেলে বিপজ্জনক হতে পারে কি? আমার হাত থেকে ফোন পড়ে গেল। সবকিছু শেষ হয়ে যাচ্ছে। অনির্বাণ আমার দিকে তাকিয়েছিল, তার চোখে ভয়। মা, কি হয়েছে? ডাক্তারবাবু কি বললেন? আমি সত্যি কথা বলতে পারলাম না। কিছু না বাবা, তিনি শুধু জানতে চেয়েছেন আমরা কেমন আছি। পরের দিন সকালে আমি টিভিতে খবর দেখলাম, বিখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণাভ সেন তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি? আমার পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। আমি অনির্বাণের দিকে তাকালাম। সে টিভি দেখছিল, তার মুখে কোনো ভাব নেই। অনির্বাণ, তুমি কি জানো দাসেনের কি হয়েছে? আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম। না, সে সরলভাবে উত্তর দিল। কেন? তিনি মারা গেছেন। কেউ তাকে হত্যা করেছে। কে? অনির্বাণ আমার দিকে তাকালো, তার চোখে একটি অদ্ভুত দৃষ্টি। তাই? এটা তো খুব দুঃখজনক। সেই মুহূর্তে আমি বুঝলাম, আমার ছেলে আসলেই অসুস্থ। সে শুধু পারিবারিক বন্ধন নিয়ে বিভ্রান্ত নয়, বরং একজন হিংস্র খুনি। অথচ সে আমার ছেলে, আমার রক্ত, আমার মাংস। আমাকে তাকে বাঁচাতে হবে, যেমন সে আমাকে বাঁচিয়েছিল। আমরা পরদিন আবার পালালাম, এবার একটি ছোট শহরে, যেখানে কেউ আমাদের চিনত না। আমরা নতুন নাম নিয়ে একটি ভাড়া বাড়িতে উঠলাম। আমি হলাম মিতালি দত্ত, আর অনির্বাণ হল অভিজিৎ। আমি একটি স্কুলে চাকরি নিলাম, আর অনির্বাণকে বললাম সে যেন কলেজে ভর্তি হয়। মা, আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। অনির্বাণ বলল, আমরা এখানে খুশি থাকব, কেউ আমাদের খুঁজে পাবে না। আগে আমি শঙ্কিত ছিলাম, অনির্বাণ কি দাসেনকে হত্যা করেছে?
আমি সরাসরি জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছিলাম না, কিন্তু আমার ছেলেকে আমি চিনি। তার চোখে আমি দেখতে পেয়েছিলাম সেই একই দৃষ্টি যা 10 বছর আগে দেখেছিলাম, যেদিন সে তার বাবাকে। প্রথম কয়েকদিন ঠিকই কাটল। আমরা প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করলাম। তাদের বললাম আমরা মা ছেলে একসাথে নতুন জীবন শুরু করতে এখানে এসেছি। সবাই আমাদের ভালোভাবে গ্রহণ করল। কিন্তু সপ্তাহ 2-1 পরেই আমি লক্ষ্য করলাম অনির্বাণ আবার অদ্ভুত আচরণ করছে। সে আমার প্রতি আবার সেই অস্বাভাবিক আসক্তি দেখাতে শুরু করল। যখনই আমি কারো সাথে কথা বলতাম, বিশেষ করে কোনো পুরুষের সাথে, সে রেগে যেত। একদিন সন্ধ্যায় আমি স্কুলের প্রধান শিক্ষকের সাথে চা পান করছিলাম। অফিসের কাজ নিয়ে আলোচনা করছিলাম। গিয়েছিলাম আমি। আস্তে আস্তে বললাম, অনির্বাণ, আমি এখানেই ছিলাম, কিছু জিনিস দেখছিলাম। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই পুলিশ অফিসাররা এগিয়ে এলেন। অনির্বাণ রয়? একজন অফিসার জিজ্ঞাসা করলেন। অনির্বাণ চমকে উঠল। না, আমার নাম অভিজিৎ দত্ত। ওমার আসল নাম অনির্বাণ রায়, অফিসার দাঁড়ভাবে বললেন। তুমি দা অরুণাভ সেনের খুনের আসামি, এবং সম্ভবত তোমার বাবার মৃত্যুর রহস্যের সাথেও তোমার যোগ আছে। অনির্বাণ আমার দিকে ফিরল, তার চোখে বিশ্বাসঘাতকতার অভিযোগ। মা, তুমি? আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়লাম। অনির্বাণ, তোমার সাহায্য দরকার। পুলিশ অনির্বাণকে হাতকড়া পরাতে গেল, কিন্তু সে হঠাৎ আমার ব্যাগ থেকে সেই পিস্তল বের করে নিল। পিছনে সরো, সে চিৎকার করে উঠল। আমি কাউকে আমাদের আলাদা করতে দেব না। চারিদিক থেকে লোকজন চিৎকার করে ছুটতে লাগল। পুলিশ অফিসাররা তাদের অস্ত্র বের করলেন। অস্ত্র নামাও, তারা আদেশ দিলেন। মা, চলো যাই। অনির্বাণ আমার হাত ধরে টানল। আবার পালাই। আমি নড়লাম না। না অনির্বাণ, আর নয়। আমরা ভুল করেছি, আমাদের এখন সত্যিটা মেনে নিতে হবে। কি? আমি তোমাকে বাঁচিয়েছিলাম। সে কাঁদতে লাগল। তুমি কেন আমার সাথে এমন করছো? আমি তোমাকে বাঁচাচ্ছি বাবা, আমি ব্যথায় বললাম। যা করেছ তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, কিন্তু তুমি চিকিৎসাও পাবে। অনির্বাণ আমার দিকে তাকালো, তার চোখে অশ্রু। আমি সবই তোমার জন্য করেছিলাম। আমি জানি। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমিও অনেক ভুল করেছি, কিন্তু এখন আমাদের সঠিক পথে ফিরতে হবে। অনির্বাণ ধীরে ধীরে পিস্তল নামিয়ে রাখল। পুলিশ অফিসাররা দ্রুত এগিয়ে এসে তাকে আটক করলেন। অনির্বাণ, আমি বিশ্বাস করতে পারছিলাম না, তুমি আমার জীবনসঙ্গী হতে চাও। তুমি তো আমার ছেলে। এই গল্পটি শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স 42 বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব 19 বছর বয়সী কলেজে পড়ে, দীপা 12 বছর বয়সী স্কুলে যায়। আমার চাকরিতে একজন নতুন বস এসেছে, তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমি বিধবা। আমার ছেলে অনির্বাণ এখন পূর্ণবয়স্ক। আমি তার কাছে পরামর্শ চেয়েছিলাম, ভেবেছিলাম সে খুশি হবে আমি নতুন জীবন শুরু করতে চাইছি বলে। কিন্তু তার প্রতিক্রিয়া ছিল একেবারেই অপ্রত্যাশিত, এমনকি বিকৃত। তুমি কি একটু আগে কি বললে অনির্বাণ? আমি বিশ্বাস করতে পারছিলাম না। তুমি আমার জীবনসঙ্গী হতে চাও? তুমি তো আমার ছেলে। হ্যাঁ মা, আমি জানি, কিন্তু আমি এখন আর ছোট নেই, আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ। অনির্বাণ আমার দিকে এগিয়ে এলো। আমি কি তোমার প্রতি যত্ন নিই না? তোমার সব প্রয়োজন মেটাই না? তোমার সাথে আমার এই বন্ধন এত বছরের। অনির্বাণ আতঙ্কিত হয়ে পিছিয়ে গেল। অনির্বাণ, তুমি আমার ছেলে, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি কিভাবে এমন কথা ভাবতে পারো? মা, বসের সাথে থাকলে তুমি সুখী হবে। তিনি কি তোমাকে বোঝেন যেমন আমি বুঝি? তিনি কি তোমার প্রতিটি পছন্দ অপছন্দ জানেন? অনির্বাণের কণ্ঠে আবেগ তলমল করছিল। তার কথাগুলো শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। অনির্বাণ ছোটবেলা থেকেই একটু অদ্ভুত ছিল, কিন্তু এই পর্যায়ে যাবে ভাবিনি।
তার বাবা মারা যাওয়ার পর থেকে সে আমার প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছিল, কিন্তু এটা সম্পূর্ণ অস্বাভাবিক। আমি ঠিক করলাম এই বিষয়ে সাহায্য নিতে হবে। সেদিন রাতে অনির্বাণ ঘুমাবার পর আমি গোপনে মানসিক রোগ বিশেষজ্ঞ দ্য অরুণাভ সেনের সাথে যোগাযোগ করলাম। ভাগ্যক্রমে তিনি পরদিনই আমাদের দেখা করার সময় দিলেন। ডাক্তারবাবু, কি করব বলুন তো, আমি বিপদে পড়েছি, আমি কাঁদতে কাঁদতে বললাম। দ্য সেন ধীরে ধীরে আমার কথা শুনলেন। মিসেস রায়, আপনি কি আগে কখনো এমন আচরণ লক্ষ্য করেছেন? না, অথবা হ্যাঁ, জানি না। অনির্বাণ সবসময় খুব রক্ষণশীল ছিল। তার বাবার মৃত্যুর পর সে আমার প্রতি খুব সুরক্ষামূলক হয়ে উঠেছিল, কিন্তু এভাবে কখনো নয়। দ্য সেন মাথা নাড়লেন। দেখুন, এটি একটি সিন্ড্রোম হতে পারে, ইলেকট্রা কমপ্লেক্সের একটি বিকৃত রূপ। তবে আমি অনির্বাণের সাথে কথা বলতে চাই। আমি ভয়ে কাঁপছিলাম। তাকে কিভাবে নিয়ে আসব সে জানতে পারলে? আমরা তাকে এখনই বলবো না। আপনি বলতে পারেন আপনার নিজের জন্য একটি রুটিন চেকআপ, আর তাকে সঙ্গে আসতে বলুন। একদিন পরের কথা, আমি অনির্বাণকে বললাম, আমার শরীরটা ভালো লাগছে না, ডাক্তারের কাছে যাব, তুমি কি আমার সাথে যাবে? অনির্বাণ অবশ্যই রাজি হয়ে গেল। আমি তাকে ডাসেনের চেম্বারে নিয়ে গেলাম। প্রথমে আমার স্বাস্থ্য নিয়ে আলাপ হলো, তারপর ডাসেন কৌশলে অনির্বাণের সাথে কথা বলা শুরু করলেন। তো অনির্বাণ, তুমি মাকে খুব ভালোবাসো, তাই না? অবশ্যই, অনির্বাণ গর্বিত ভঙ্গিতে বলল। তোমার বাবা নেই, তুমি কি মায়ের একমাত্র সুরক্ষাকারী মনে করো নিজেকে? অনির্বাণ মাথা নাড়ল। আমি মাকে সবকিছু দিতে পারি, মার কোনো অভাব থাকবে না আমার থাকতে। তোমার মা যদি আবার বিয়ে করতে চান? অনির্বাণের মুখ কঠিন হয়ে গেল। কেন? আমি কি যথেষ্ট নই? আমি তো তার ছেলে। দ্য সেন ধীরে ধীরে শুরু করলেন। অনির্বাণ, একটা ছেলের ভূমিকা আর একজন জীবনসঙ্গীর ভূমিকা আলাদা। আমি জানি, অনির্বাণ তীক্ষ্ণ স্বরে বলল। আমি সবই পারি। এই কথা শুনে আমার গা শিউরে উঠল, কিন্তু পরের কয়েক মিনিটে ডাসেন যা প্রশ্ন করলেন তাতে আমি আরও বেশি বিস্মিত হলাম। ডাসেন, অনির্বাণ বলতো, তোমার বাবা যখন জীবিত ছিলেন তখন তিনি কেমন ছিলেন? অনির্বাণ, বাবা তো... সে হঠাৎ থেমে গেল, তার চোখে বিভ্রান্তি। ডাসেন, তোমার বাবা তোমার সাথে কেমন ব্যবহার করতেন? বাবা আমার... সে হঠাৎ কাঁদতে শুরু করল। পরবর্তী কয়েক মাস ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। অনির্বাণকে বিচারের সম্মুখীন হতে হলো। আদালত তার মানসিক অবস্থার কারণে তাকে জেলের বদলে একটি মানসিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দিল। আমার বিরুদ্ধে অভিযোগ উঠল, মিথ্যা সাক্ষ্য দেওয়া, অপরাধ লুকানো, অপরাধীকে সাহায্য করা। আমাকেও শাস্তি পেতে হলো, যদিও হালকা। বছর 2 পরের কথা, আমি এখন জেল থেকে মুক্তি পেয়েছি। অনির্বাণও ভালো আছে, সে চিকিৎসা নিচ্ছে, তার অবস্থার উন্নতি হচ্ছে। সে এখন বুঝতে পেরেছে তার আচরণ কতটা অস্বাভাবিক ছিল। আমি প্রায়ই তাকে দেখতে যাই, আমরা কথা বলি, হাসি, কাঁদি। এখন আমরা দুজনেই সত্যের সামনে, যতই কঠিন হোক না কেন। আমি এখন বুঝতে পারি সত্যি কথা মুখোমুখি না হয়ে পালিয়ে বেড়ানো কতটা ভুল ছিল। একদিন অনির্বাণ আমাকে জিজ্ঞাসা করল, মা, তুমি কি আমাকে ক্ষমা করেছ? আমি তার হাত ধরে বললাম, বাবা, আমরা দুজনেই ভুল করেছি, এখন আমাদের একসাথে এগিয়ে যেতে হবে। ভালোবাসার অর্থ পালিয়ে বেড়ানো নয়, ভালোবাসার অর্থ মুখোমুখি হওয়া, যত কঠিনই হোক না কেন। অনির্বাণ হাসল, একটি সত্যিকারের হাসি, আমার ছেলের হাসি। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি বাবা, আমি বললাম। আমরা এখন নতুনভাবে শুরু করব, সত্যি কথা মেনে নিয়ে। আজ আমি এই গল্প বলছি যাতে অন্যরা শিখতে পারে, সত্য যতই কঠিন হোক তার মুখোমুখি হওয়াই একমাত্র পথ। পালিয়ে বেড়ালে শুধু অন্ধকারই আরও গভীর হয়। আলোর দিকে যেতে হলে আমাদের সাহসী হতে হবে। আমি এবং অনির্বাণ এখন সেই সাহসের পথে হাঁটছি। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হলো কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়, মাসে বেতন পায় 10,000 টাকা।
রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে, একটা টিফিন বক্সে ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কিনা, কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি, ভালো মানুষ, রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না, সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারবো না। রাকিবের মনটা ভেঙে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। ওবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে, বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল, জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে, রোজ যাওয়া আসা করা মুশকিল, থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হলো। রাকিব বাচ্চাদের বাংলা বলাচ্ছে, ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি। ঢাকায় ভাড়া বাসায় থাকবে, সাজিদ বলল। তোকে তো জানি ঢাকায় 1 রুম ভাড়া নিতে কত টাকা লাগে। আমার সামর্থ্য আছে রাকিব। তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না, সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল জীবনটা কেন এত কঠিন। খাওয়ার পর মিথিলা এলো। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে, 5,000 টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা, তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000, পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে। কি? রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। 3য় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল, একটা 3 তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব, দেখল একজন ভদ্র মহিলা বসে আছেন, বয়স 40-এর কাছাকাছি, হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি, ইমাম, 3 বছর ধরে। ও ভালো, আমরা গ্রামের স্কুলে কাজ করি, আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব, 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এলো। মনটা একটু হালকা লাগল, হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে, জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হলো। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল, বাকি 5 টাকা ধার করতে হলো পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি গো। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে, মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে, আমাকে ভালো চাকরি করতে হবে, রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এলো। এনজিও থেকে চাকরি হয়েছে, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হলো, কিন্তু সাথে সাথে চিন্তাও হলো। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে, সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল, সব বলল। মানিক স্যার শুনলেন, তারপর বললেন, তুমি চিন্তা করো না, আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে, তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। আগে রাকিবের চোখে পানি এলো। স্যার, আপনি? তুমি ভালো ছেলে, তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। 4র্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এলো। মা আর মিথিলা গ্রামে রইল।
রাকিব ঠিক করে সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার, একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হলো। রাকিবকে দায়িত্ব দেওয়া হলো 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়, ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, শিক্ষক মাত্র 2 জন, ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা, বেতন কম, সরকারি সাহায্য নেই, অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝলে এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি, তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা, তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে, তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে, রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে, নতুন বেঞ্চ এসেছে, ছাদ মেরামত হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি, তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল, 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে, তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে, তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হলো জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে, লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। খুব মেধাবী, কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়, তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে, স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হলো। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়, কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছো রাকিব? হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই এখন, পরিবারের দায়িত্ব আছে গো। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথা বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ, তারপর বলল, তুমি খুব সাহসী গো। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে, রাকিবের কাজ ভালো হচ্ছে, এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে, বেতনও বাড়ল, এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়, মাকে দেখে আসে, মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে, সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কি? রাকিব হাসল, মা, এখনো সময় আছে, আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি? কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে, আমি চিন্তায় থাকি কি? মা বলল, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে, মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে, সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে, কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল, কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি, সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা, আমি তাকে বলবো, হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে। রাকিব অবাক হলো, তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ। রাকিব কিছু বলল না, কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হলো। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হলো। বন্ধু রাজি হলো মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা, সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেলো, অনেক গল্প করলো, হাসলো। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বল। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল, কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি,
তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চ শিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে কি? তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। রাকিবের চোখে পানি এলো। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারবো না। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে, এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকালো, তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারবো না আগে। রাকিব হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কি না, সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারা রাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসে। সপ্তম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল, তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। কিমা চিন্তিত হলো। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না। আগে মিথিলা খুশি হলো। ভাইজান, তুমি বিয়ে করছো? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এলো অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হলো, কিন্তু যখন জানল রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না। তানিয়ার মা বললেন, বাবা মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল, আমরা সময় চাই, আমরা ছেলেটাকে দেখতে চাই। তানিয়া বাবা বললেন, তার সাথে চেষ্টা করে একদিন সফল হব গো। তানিয়ার বাবা কিছু বললেন না, কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন, তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল, কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে, সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব, বেশি খরচ করব না। আগে কিন্তু তানিয়ার পরিবার পট বিয়ে চায়, অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। উনি একটা খাম দিলেন। খামে ছিল 5,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো, তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গি। তুমি ভালো থাকো, এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা? এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে।
তুমি সুস্থ থাকবে কি। বিয়ের দিন এলো। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে, রাকিবের বন্ধুরা এসেছে, এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে, রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হলো, সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল, 2 বেডরুমের। তারা ঠিক করে মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না, বলল তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে কি। তানিয়া নিজে গ্রামে গেল, মাকে বলল, মা আপনি আমার মা, আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল, মা তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এলো। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে, সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়, 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল, সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি, কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে, সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনাও করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে, মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা কি। হ্যাঁ মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারবো। তানিয়া হাসল। চলো আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগলো, কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল পরীক্ষা দিল। রেজাল্ট আসল, সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল, রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া এটা তোমার জন্য, তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল, না রে, এটা তোর নিজের যোগ্যতা, তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়ালো। কি ভাবছ? বাবার কথা ভাবছি, সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি, আর এটা শুধু শুরু, আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, বেতন 45,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে, সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ, তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লাখ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কেনা, 2 বিঘা জমি, সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল, আরও 5 লাখ টাকা। মোট 15 লাখ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হলো। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হলো। নাম দেওয়া হলো আলোর পাঠশালা কি। স্লোগান, শিক্ষায় আলো, শিক্ষায় মুক্তি কি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে, ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এলো। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম, লেখাপড়া করতে পারিনি ঠিক মতো, কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হলো। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হলো, 2য় মাসে 1, 3য় মাসে 20। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়।
স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে, তারা দুপুরে খায় না, মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 500 বাচ্চা পড়ছে, 10 জন শিক্ষক আছে, স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসাবে পরিচিতি পেয়েছে। 11 অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর রাকিবের বয়স এখন 33, তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে, নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার, সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়। মা সুস্থ এবং খুশি, তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে, 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না, তারা পুরোপুরি স্কুলে সময় দেয়। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে, তানিয়া এসে পাশে দাঁড়ালো, হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম, আজ আমার নিজের স্কুল আছে, 1000 বাচ্চা পড়ছে। হ্যাঁ, আমরা অনেক দূরে এসেছি, কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল গো। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। কি? তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিক্সা চালায়, সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল, বলছিল আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। কি? হঠাৎ অনন্যা দৌড়ে এলো। বাবা, বাবা দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখালো, একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল, দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গো, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো, তারপর গরিব মানুষদের দেখব, অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গো। দাদাও শ্রদ্ধায়, নতুন চ্যালেঞ্জ, কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখালো। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে কি? তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে। কি? রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল, তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি। শুরু হলো। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হতো। সুখবর এলো, একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে, তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এলোই আলোর পাঠশালা দেখতে। সে সব দেখল, শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ, আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্র্যান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এলো, 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা নতুন স্কুল তৈরি শুরু হলো। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজান, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও, আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হলো। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়। নতুন স্কুলের নাম দেওয়া হলো আলোর পাঠশালা। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 500 বাচ্চা ভর্তি হল।
রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায় পুরস্কার। ৩ বছর পর রাকিব এখন ৪০ বছরের। তার ৫টায় আলোর পাঠশালা আছে, ৫টা জেলায়, প্রায় ৩,০০০ বাচ্চা পড়ছে, ২০০ শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল, ঢাকা থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জি, আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন কে? রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল, খুশির কান্না। তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজান, তুমি আমার হিরো গো। অনন্যা এখন ৭ বছর বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে, তানিয়া শাড়ি পরেছে, মা, মিথিলা, অনন্যা সবাই গেছে, মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত, তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হলো। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন, একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর ৫ লক্ষ টাকা। রাকিব মাইকে বাড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি, কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে কেউ পারে, যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হলো, সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা, যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি, আর ভাবছি আমাদের এখনও কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনও শেষ হয়নি, তানিয়া বলল। পঞ্চম অধ্যায় উত্তরাধিকার। আরও ৫ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার ১০টায় আলোর পাঠশালা আছে, ১০টা জেলায়, ৬,০০০ বাচ্চা পড়ছে, ৪ শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে, গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়। অনন্যা এখন ১২ বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া, বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতি নাতুন্নিদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন ২ সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে, নাম অনির্বাণ, বয়স ৫ বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে, বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এলো। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কী? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই, শুধু ৩টে জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও ২০টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই, রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হলো। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হলো রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। সেই অধ্যায় উত্তরাধিকার। আরও ১০ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৫৫। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন ২৫টায় আলোর পাঠশালা আছে, ১৫,০০০ বাচ্চা পড়ছে, ১,০০০-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, ৩ বছর আগে মারা গেছেন, শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলা সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়ারকে। তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর। সে শিক্ষক হয়েছে, আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি।
অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে চায়, মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে, বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে, গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল, বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছো, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকাই কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল, তারপর বলল, জীবনের অর্থ হলো অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল, আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল, তুমি আমার চেয়ে আরও ভালো হবে গো। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল, আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ, তোমার ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম গো। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে গো। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে? বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ, তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এলো। বাবা মা খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়ালো, চলো। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেলো, হাসলো, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল, তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম, কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে, আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।